আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করছি সকলে ভালো আছো। তো আজকে আমরা পড়ব ক্লাস 11-এর ফার্স্ট সেমিস্টারের একটা স্টোরি, দ্য মডেল মিলিয়নেয়ার। লিখেছেন অস্কার ওয়াইল্ড। তো এখানে নামকরণটা একটু ভালো করে প্রথমে বুঝে নাও। দ্য মডেল, মডেল মানে কাদেরকে বোঝায়? ধরো কোনো একজন পেন্টার, সে সামনে একজনকে একটা পোজে দাঁড় করিয়ে তার ছবি আঁকছে। তো যাকে দাঁড় করিয়ে ছবিটা আঁকা হচ্ছে সে হচ্ছে মডেল। আর মিলিয়নেয়ার মানে কি? মিলিয়নেয়ার মানে হচ্ছে লাখপতি, বা এক কথায় ধনী, এমন একজন ব্যক্তি যে খুব ধনী। দ্য মডেল মিলিয়নেয়ার, এমন একজন মডেল যে হচ্ছে প্রচুর ধনী। তাহলে চলো আমরা গল্পটা শুরু করি। দেখো কি বলছে। আনলেস ওয়ান ইজ ওয়েলদি, দেয়ার ইজ নো ইউজ ইন বিইং এ চার্মিং ফেলো। আনলেস, যদি না, ওয়ান ইজ ওয়েলদি, ওয়েলদি মানে হচ্ছে ধনী, বা যার অনেক টাকা পয়সা আছে বা ধনী, তাদেরকে বলা হয় ওয়েলদি। তো আনলেস ওয়ান ইজ ওয়েলদি, যদি না কেউ একজন ধনী হয়, দেয়ার ইজ নো ইউজ ইন বিইং এ চার্মিং ফেলো। চার্মিং ফেলো মানে হচ্ছে হ্যান্ডসাম, গুড লুকিং, যাকে দেখতে খুব সুন্দর। তো এখানে বলা হচ্ছে যে যদি আপনার কাছে অর্থ না থাকে, আপনি যদি ধনী না হন, তাহলে আপনার গুড লুকিং হওয়া, হ্যান্ডসাম হওয়া, এর কোনো মূল্য নেই। আর সত্যিই তাই, আমাদের সমাজেও আমরা সেটাই দেখতে পাই যে অর্থকেই সব কিছু মনে করা হয়। যদি আপনার কাছে অর্থ না থাকে, আপনি যতই গুড লুকিং হন না কেন, যতই দেখতে সুন্দর হন না কেন, আপনার এই দেখতে সুন্দর হওয়ার কিন্তু কোনো মূল্য নেই। রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ অফ দ্য রিচ, নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। রোম্যান্স, রোম্যান্স মানে হচ্ছে প্রেম, ভালোবাসা, কাউকে ভালো লাগা, এই সমস্ত জিনিসগুলোকে বলা হয় রোম্যান্স। তো এই রোম্যান্স ইজ দ্য প্রিভিলেজ, প্রিভিলেজ মানে হচ্ছে বিশেষ অধিকার, অফ দ্য রিচ, ধনীদের। এই প্রেম, ভালোবাসা, ভালো লাগা, এইগুলো হচ্ছে শুধু ধনীদেরকেই মানায়। নট দ্য প্রফেশন অফ দ্য আনএমপ্লয়েড। আনএমপ্লয়েড মানে বেকার, যে বেকার, যার কোনো কাজ কর্ম নেই, কোনো চাকরি নেই, পেশা নেই, তাকে কিন্তু এই রোম্যান্স মানায় না। তার মানে এই গল্পের দুটো লাইন পড়েই আমরা কিন্তু আমাদের সমাজের যে বাস্তবতা, সেটা কিন্তু কিছুটা বুঝতে পারছি। আর এই গল্পটা খুবই সুন্দর, তোমরা যত পড়তে পড়তে সামনের দিকে যাবে তোমাদের খুব ভালো লাগবে। দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল অ্যান্ড প্রোসেইক। দ্য পুয়ার, একজন গরিব, শুড বি প্র্যাকটিক্যাল, তাকে কি হতে হয়? তাকে প্র্যাকটিক্যাল হতে হয়। প্র্যাকটিক্যাল মানে হচ্ছে বাস্তববাদী, তাকে বাস্তবে থাকতে হয়, চিন্তা করতে হয় যে আজকে সকাল হলো, আজকে সকালে আমি খেতে পেলাম, রাতে কি খাবো, আমি রাতের জন্যে সবার জন্যে কী ব্যবস্থা করতে পারবো, এগুলো কিন্তু তাকে ভাবতে হয়। তাকে কিন্তু অত রোম্যান্স নিয়ে ভাবলে হয় না। তাই বলছে দ্য পুয়ার শুড বি প্র্যাকটিক্যাল, একজন গরিবকে কিন্তু প্র্যাকটিক্যাল হতে হয়। অ্যান্ড প্রোসেইক, প্রোসেইক মানে হচ্ছে বেরসিক। বেরসিক মানে হচ্ছে যে মানুষকে দিন রাত এই সমস্ত চিন্তা ভাবনা করতে হয় যে কিভাবে সে তার পরিবারকে চালাবে, কিভাবে তাদেরকে ভালো রাখবে, কিভাবে অর্থ রোজগার করবে, একটা কাজের সন্ধান করবে, যাদেরকে দিন রাত এইসব চিন্তাভাবনা করতে হয়, তারা রোম্যান্টিক হবে কি করে? তারা তো বেরসিকই হয়ে যায়। তাই এই লাইনটাও বেশ দারুণ একটা লাইন, যে একজন গরিবকে প্র্যাকটিক্যাল হতে হয় এবং তাকে বেরসিক হতে হয়। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম দ্যান টু বি ফ্যাসিনেটিং। ইট ইজ বেটার টু হ্যাভ এ পার্মানেন্ট ইনকাম। পার্মানেন্ট ইনকাম মানে হচ্ছে একটা স্থায়ী রোজগার। একটা স্থায়ী রোজগার থাকাটা অনেক বেশি প্রয়োজনীয় দ্যান টু
টু বি ফ্যাসিনেটিং। ফ্যাসিনেটিং মানে আকর্ষণীয়, অর্থাৎ আপনার আকর্ষণীয় হওয়ার চাইতেও আপনার যদি একটা স্থায়ী ইনকাম থাকে সেটা কিন্তু অনেক বেশি জরুরি। দিজ আর দ্য গ্রেট ট্রুথস অফ মডার্ন লাইফ হুইচ হিউই আর্সকাইন নেভার রিয়েলাইজড। দেখো, হিউই আর্সকাইন হচ্ছে এই গল্পের একটা চরিত্র, একটা বেকার যুবক। তো এই হিউই আর্সকাইনকে নিয়েই কিন্তু এই সমস্ত কথাগুলোকে মেনলি বলা হচ্ছে। তাই কি বলছে, দিস আর দ্য গ্রেট ট্রুথস, এইগুলোই হচ্ছে সেই চরম সত্য অফ মডার্ন লাইফ, আধুনিক যুগের, আধুনিক জীবনের, এগুলোই কিন্তু সেই চরম সত্য, হুইচ, যেটা হিউই আর্সকাইন নেভার রিয়েলাইজড, এই হিউই আর্সকাইন নামে সেই যুবকটা কিন্তু কখনো রিয়েলাইজ করেনি, কখনো অনুভব করেনি। পুয়ার হিউই, পুয়ার মানে বলা হচ্ছে বেচারা হিউই। ইন্টেলেকচুয়ালি উই মাস্ট অ্যাডমিট, ইন্টেলেকচুয়ালি বুদ্ধিমত্তার সাথে, উই মাস্ট অ্যাডমিট আমাদেরকে স্বীকার করতেই হয়, হি ওয়াজ নট অফ মাচ ইম্পর্টেন্স, তার কিন্তু তেমন বিশেষ গুরুত্ব ছিল না। সত্যিই তাই, এই সমাজে, বন্ধু মহলে, পরিবারে যদি আপনার রোজগার ভালো না থাকে তাহলে কিন্তু আপনার কোনো গুরুত্ব থাকবে না। আপনি 5 জনের মধ্যে বসে একটা আলোচনায় অংশগ্রহণ করছেন, আপনি একটা মতামত দিলেন, কিন্তু আপনি যদি গরিব হন আপনার সেই মতামত কেউ শুনবেই না। অথচ সেই গ্রুপেই একজন হয়তো কোনো বড়লোকের ছেলেও বসে আছে, কিন্তু সে খুব ক্যাজুয়ালি যদি কোনো কিছু বলেও দেয় তো সেইটাকেই সবাই মেনে নেবে যে হ্যাঁ 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 তুই ঠিক বলেছিস। আপনি যতই জ্ঞানী হন, আপনার কথা যতই যুক্তিবাদী হোক, আপনার মতামত কিন্তু গ্রাহ্য হবে না, তার কারণ আপনার রোজগার নেই। হি নেভার সেড এ ব্রিলিয়ান্ট or even an ill-natured thing in his life. He never said, সে কখনো বলেনি, এ ব্রিলিয়ান্ট, একটা ভালো কথা, or even an ill-natured thing, অথবা কোনো খারাপ কথা, in his life, তার জীবনে। অর্থাৎ সে কখনো এমন কিছু ভালো কথাও বলেনি, আবার কোনো খারাপ কথাও বলেনি, গালমন্দ, খারাপ কথা, খারাপ ভাষা দিয়ে কারোর সাথে কথা বলা, এরকমটাও সে কখনো করেনি। মানে একদম অর্ডিনারি একটা পারসন, ভালো কথাও বলে না, খারাপ কথাও বলে না। বাট দেন হি ওয়াজ ওয়ান্ডারফুলি গুড লুকিং, কিন্তু সে ছিল দারুণ গুড লুকিং, দারুণ দেখতে, খুব হ্যান্ডসাম। উইথ হিজ ক্রিস্প ব্রাউন হেয়ার, ক্রিস্প মানে হচ্ছে মুচমুচে, মুচমুচে মানে হচ্ছে যদি চুলে তোমরা জেল লাগাও দেখবে সেটা শুকিয়ে যাওয়ার পর চুলটা একটু ক্রিস্পি হয়ে যায়, তো সেই রকমই তার চুলটা ছিল ক্রিস্পি, ব্রাউন, বাদামি হেয়ার, চুল, তার চুলটা ছিল বাদামি মুচমুচে। হিজ ক্লিয়ার কাট প্রোফাইল, ক্লিয়ার কাট মানে হচ্ছে একদম পরিষ্কার, প্রোফাইল মানে হচ্ছে ইমেজ, অর্থাৎ আমাদের প্রত্যেকেরই তো একটা ইমেজ থাকে। আমরা সমাজে, বন্ধুমহলে, কাজের জায়গায় যেভাবে কথাবার্তা বলি, যেভাবে কাজ করি, সেই হিসেবে আমাদের একটা ইমেজ তৈরি হয়। তো তার যে ইমেজটা ছিল সেটা কিন্তু একদম পরিষ্কার ইমেজ ছিল, খুব স্পেশাল কিছু নয়, একদম পরিষ্কার। অ্যান্ড হিজ গ্রে আইজ, এবং তার চোখগুলো ছিল গ্রে, ধূসর রঙের। হি ওয়াজ অ্যাজ পপুলার উইথ মেন অ্যাজ হি ওয়াজ উইথ ওমেন, সে পুরুষদের মধ্যে যতটা সুপরিচিত ছিল সে মহিলাদের মধ্যেও ততটা সুপরিচিত ছিল। অ্যান্ড হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট এক্সেপ্ট দ্যাট অফ মেকিং মানি, অর্থাৎ হি হ্যাড এভরি অ্যাকমপ্লিশমেন্ট, অ্যাকমপ্লিশমেন্ট মানে হচ্ছে সাকসেস, সফলতা, সে সব জিনিসেই কম বেশি সফল ছিল, এক্সেপ্ট শুধুমাত্র কি ছাড়া, মেকিং মানি, মানে যেটা সব থেকে আগে যেটা দরকার, অর্থ রোজগার, এটাতে ছাড়া বাকি সব কিছুতে তার
কোনো না কোনো সাকসেস ছিল, শুধুমাত্র টাকা রোজগারই তার দ্বারা হয়নি। হিজ ফাদার হ্যাড বিকুইথড হিম হিজ ক্যাভালরি সোর্ড অ্যান্ড এ হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউমস। দেখো, হিজ ফাদার, তার বাবা, হ্যাড বিকুইথড হিম, বিকুইথড মানে হচ্ছে পরবর্তী প্রজন্মের জন্যে কিছু রেখে যাওয়া। তো জেনারেলি একজন কোনো একটা জেনারেশন, বাবা ঠাকুরদা, এরা তার পরবর্তী জেনারেশনের জন্য কী রেখে যায়? বাড়ি রেখে যায়, অর্থ সম্পদ এইগুলো রেখে যায়, যাতে তার পরবর্তী প্রজন্মরা একটু ভালোভাবে উন্নত জীবনযাপন করতে পারে। কিন্তু তাকে কি দিয়ে গেছে তার বাবা? হিজ ক্যাভালরি সোর্ড। ক্যাভালরি মানে হচ্ছে অশ্বারোহী সৈন্য, ঘোড়ার পিঠে চেপে সৈন্যরা যে যায় তাদেরকে ক্যাভালরি বলা হয়। আর সোর্ড মানে হচ্ছে তলোয়ার, অর্থাৎ অশ্বারোহী সৈন্যের হাতে যে তলোয়ার থাকে সেই একটা তলোয়ার তাকে দিয়ে গেছে। অ্যান্ড এ হিস্ট্রি অফ দ্য পেনিনসুলার ওয়ার ইন 15 ভলিউমস, এইটা হচ্ছে একটা বইয়ের নাম, যে বইটার 15টা পার্ট আছে। এইরকম 15টা বই দিয়ে গেছে। মানে কোনো ধনসম্পদ টাকা পয়সা কিছু তো দিয়ে যায়নি, একটা তলোয়ার দিয়ে গেছে আর কিছু বই দিয়ে গেছে। হিউই হাং দ্য ফার্স্ট ওভার হিজ লুকিং গ্লাস। হিউই কী করেছিল? হাং মানে টাঙিয়ে রেখেছিল, দ্য ফার্স্ট প্রথম ভলিউমটাকে, প্রথম পার্টটাকে, ওভার হিজ লুকিং গ্লাস। লুকিং গ্লাস মানে আয়না, তার আয়নার ওপরে সেটাকে টাঙিয়ে রেখেছিল। পুট দ্য সেকেন্ড, এবং দ্বিতীয় যে ভলিউম, সেকেন্ড যে ভলিউম, সেইটাকে রেখেছিল কোথায়? অন এ সেলফ, একটা তাকে, বিটুইন রাফস গাইড অ্যান্ড বেইলিজ ম্যাগাজিন। এই রাফস গাইড এবং বেইলিজ ম্যাগাজিন এই দুটোও কিন্তু হচ্ছে এক ধরনের বই। তো এই দুটো বইয়ের মধ্যিখানে সে সেই সেকেন্ড ভলিউমটাকে রেখেছিল। অ্যান্ড লিভড অন 200 a year দ্যাট অ্যান ওল্ড আন্ট অ্যালাউড হিম। এবং সে বেঁচে থাকতো মাত্র $200, যেটা প্রত্যেক বছর এই 200 করে ডলার, এখানে ডলার বলাটা ভুল হবে, এটা হচ্ছে অ্যাকচুয়ালি পাউন্ড, যেহেতু সে লন্ডনের এখানে কথাটা বলা হচ্ছে। তাকে 200 করে পাউন্ড তাকে একজন বৃদ্ধা আন্ট দিত, সেই 200 পাউন্ডের ওপরেই কিন্তু সে বেঁচে থাকতো, তার নিজের কোনো রোজগার কিন্তু ছিল না। হি হ্যাড ট্রাইড এভরিথিং, সে সব কিছু চেষ্টা করেছিল যাতে রোজগারপাতি করা যায়, সে সব রকমভাবেই কিন্তু চেষ্টা করেছিল। হি হ্যাড গন অন দ্য স্টক এক্সচেঞ্জ ফর 6 months, সে স্টক এক্সচেঞ্জে গিয়েছিল 6 মাস ধরে। স্টক এক্সচেঞ্জ কী জিনিস তোমরা হয়তো শুনে থাকবে, যে স্টক এক্সচেঞ্জ যেখানে শেয়ার মার্কেটে শেয়ার কেনা বেচা হয়, এখানে প্রচুর লগ্নি করা হয়, ইনভেস্ট করা হয়, লোকেরা টাকা ইনভেস্ট করে। তো সেই রকম এখানেও স্টক এক্সচেঞ্জে সে গিয়েছিল 6 মাস ধরে, যাতে কিছু রোজগারপাতি হয়। বাট হোয়াট ওয়াজ এ বাটারফ্লাই টু ডু অ্যামাং বুলস অ্যান্ড বিয়ার্স, কিন্তু একজন প্রজাপতির কী কাজ যেখানে বলদরা থাকে এবং ভল্লুকেরা থাকে? তো এখানে এটা কিন্তু একটা ফ্রেজ, এই লাইনটার মানে একটু বোঝো। দেখো, লন্ডনের যে স্টক এক্সচেঞ্জ মার্কেট, তো এই স্টক এক্সচেঞ্জের প্রাইস কখনো ওপরের দিকে যায়, কখনো নিচের দিকে যায়, তোমরা হয়তো জানো। তো এই বুলস মানে যেটা হচ্ছে বলদ, এই বুলস একটা দল, তাদের কাজ হচ্ছে স্টক এক্সচেঞ্জের প্রাইসকে ওপরের দিকে নিয়ে যাওয়া। আর বিয়ার্স মানে ভল্লুকের একটা দল, বিয়ার্স, যাদের কাজ হচ্ছে স্টক এক্সচেঞ্জ প্রাইসকে নিচের দিকে নিয়ে যাওয়া, মানে দাম ফেলে দেওয়া। তো এবার মাঝখানে হিউই যে একটা বাটারফ্লাইয়ের মতন ভূমিকা পালন করছিল, যে এরা কোন দলে যাবে, ও বুলসের দলে যাবে না বিয়ার্সের দলে যাবে, ও বুঝতেই পারেনি। তো সেখানে ও কিন্তু কোনো লাভ করতে পারেনি। হি হ্যাড বিন আ টি মার্চ্যান্ট ফর আ লিটল লঙ্গার। টি মার্চ্যান্ট মানে হচ্ছে চা ব্যবসায়ী, সে কয়েক দিনের জন্যে একটা চা ব্যবসায়ী হিসেবে কাজ করেছে। বাট হ্যাড সুন টায়ার্ড অফ পেকো অ্যান্ড সোচং। এই পেকো এবং সোচং হচ্ছে এক ধরনের চায়ের ভ্যারাইটি, এই চায়ের ওপরেই কিন্তু সে কাজ করত। কিন্তু সে খুব দ্রুত এই চায়ের ওপর তার কোনো লাভ হলো না, সে দ্রুত টায়ার্ড হয়ে গেল,
কোনো লাভ কিন্তু সে চায়ের ব্যবসায় করতে পারলো না। দেন হি হ্যাড ট্রায়েড সেলিং ড্রাই সেরি। তারপরে সে বিক্রি করার চেষ্টা করলো কি, ড্রাই মানে শুকনো, সেরি হচ্ছে এক ধরনের ফল যেটা দিয়ে মদ তৈরি হয়। তো ড্রাই সেরি, শুকনো সেরি ফল। তো কিন্তু এখানে শুকনো বলতে সেই সেরি ফলের মিষ্টি কিন্তু একটু কম হবে, সামান্য কম হবে, খুব বেশি মিষ্টি হবে না, সেটাকেই ড্রাই সেরি বলা হয়। দ্যাট ডিড নট আনসার, কিন্তু এখানেও তার কোনো লাভ হলো না। দ্য সেরি ওয়াজ এ লিটিল টু ড্রাই, কিন্তু যে সেরি ফলটা সে বিক্রি করতো সেটা বড্ড বেশি ড্রাই ছিল। বড্ড বেশি ড্রাই হওয়ার মানে হচ্ছে আরও মিষ্টি কম হয়ে গিয়েছিল, যার ফলে তার সেই ফলের ব্যবসা চললো না। মিষ্টি খুব কম হয়ে গেলেও কিন্তু সেই মদের কোনো টেস্ট হবে না, তাই তার সেই সেরি কিন্তু আর কেউ কিনতো না, এই ব্যবসাটাও তার চললো না। আলটিমেটলি হি বিকেম নাথিং। তাহলে অবশেষে সে কী হলো, সে কিছুই হলো না, কিছুই করতে পারলো না। এ ডিলাইটফুল, একটা দারুণ ইনএফেকচুয়াল ইয়াং ম্যান। ইনএফেকচুয়াল মানে হচ্ছে বেকার, একটা বেকার যুবক। উইথ এ পারফেক্ট প্রোফাইল, যার প্রোফাইল, যার ইমেজটা পারফেক্ট, দারুণ। অ্যান্ড নো প্রফেশন, কিন্তু যার কোনো জীবিকা নেই। আমার প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা যদি ভিডিওতে দেওয়া ঠিকানার আশেপাশের বাসিন্দা হয়ে থাকো আর আমার কাছে প্রাইভেটে ইংলিশ পড়তে চাও, তাহলে নিচের দেওয়া যে ঠিকানা এবং ফোন নাম্বার, সেখানে যোগাযোগ করতে পারো। এবার আমরা পরবর্তী প্যারাগ্রাফে চলে যাচ্ছি। তো এই পরবর্তী প্যারাগ্রাফটা কিন্তু এই গল্পে একটা নতুন মোড় নিয়ে আসছে। তো কি বলছে দেখো, টু মেক ম্যাটার্স ওয়ার্স হি ওয়াজ ইন লাভ। এই সিচুয়েশনটাকে আরও খারাপ করার জন্যে হি ওয়াজ ইন লাভ, সে কিন্তু প্রেমে পড়েছিল। অর্থাৎ এতক্ষণ অবধি আমরা যেটা জানলাম যে তার কোনো রোজগার নেই, সে একটা বেকার যুবক, সে অনেক চেষ্টা করেছে কিন্তু সে তেমন কিছুই করতে পারেনি। তার বাবা তাকে কিছুই দিয়ে যায়নি, শুধু একটা তলোয়ার আর কিছু বই। তো সব মিলিয়ে তাও মোটামুটি সব ঠিকই চলছিল, যেহেতু সে সিঙ্গেল সেই হিসেবে তাও চলছিল, ঠিকই চলছিল। কিন্তু এখন আমরা জানতে পারছি যে সে প্রেমেও পড়েছিল, এই সময় সে একজনকে ভালোওবাসত। তো একটা বেকার যুবক যখন প্রেমে পড়ে তখন সিচুয়েশানটা কত খারাপ দিকে যায় তা তো আমরা কম বেশি জানি। তো তাই এখানে আমরা জানতে পারছি যে সিচুয়েশানটাকে আরও খারাপ করার জন্যে সে কিন্তু প্রেমে পড়েছিল। হি ওয়াজ ইন লাভ। দ্য গার্ল হি লাভড ওয়াজ লরা মার্টন। যে মেয়েটিকে সে ভালোবাসত তার নাম হচ্ছে লরা মার্টন। দ্য ডটার অফ এ রিটায়ার্ড কলোনেল। সেই মেয়েটি হচ্ছে একজন অবসরপ্রাপ্ত কলোনেল, তার মেয়ে। হু হ্যাড লস্ট হিজ টেম্পার অ্যান্ড হিজ ডাইজেশন ইন ইন্ডিয়া। টেম্পার মানে হচ্ছে মেজাজ, ডাইজেশন মানে হজম শক্তি। অর্থাৎ ভারতে থাকাকালীন তিনি তার যে টেম্পার, মেজাজ, মানে কম ছোটোখাটো বিষয়ে তিনি প্রচুর মেজাজি হয়ে পড়তেন, টেম্পার দেখিয়ে ফেলতেন, যেটা কলোনেল টাইপের লোকেদের প্রায় এই ধরনের স্বভাব আমরা দেখতে পাই, খুব কড়া মেজাজের হয়। তো এত কড়া মেজাজের জন্যে তিনি তার যে শরীরের যে হজম শক্তি সেইটাতে প্রভাব পড়েছিল, সেটা নষ্ট হয়ে গিয়েছিল। অ্যান্ড হ্যাড নেভার ফাউন্ড এইদার অফ দেম এগেন, এবং আর কখনোই ওই দুটোই তিনি আর ফিরে পাননি। অর্থাৎ তার যে ডাইজেশনটা যেটা নষ্ট হয়ে গেছিলো সেটা আর কখনোই আর ঠিক হয়নি। লরা অ্যাডোর্ড হিম। অ্যাডোর মানে হচ্ছে ভালো লাগা, ভালোবাসা। লরা তাকে খুব পছন্দ করত। কাকে? হিউইকে। অর্থাৎ হিউই যেমন লরাকে ভালোবাসত, লরাও কিন্তু হিউইকে ভালোবাসত। অ্যান্ড হি ওয়াজ রেডি টু কিস হার শু স্ট্রিংস। এবং সে এমনকি প্রস্তুতও ছিল সেই মেয়েটির জুতোর যে ফিতে সেইটাকে কিস করতেও সে রাজি ছিল। অর্থাৎ হিউইর যে কি করুণ দশা,
সেইটাকে ঠিক মতন ব্যাখ্যা করার জন্যে লেখক এই লাইনটাকে এখানে ব্যবহার করছেন। আমরা কাউকে যতই ভালোবাসি না কেন, তাই বলে তার জুতোর ফিতে কি কেউ কিস করতে চাইবে? কিন্তু এখানে আমরা জানতে পারছি যে হিউই তার প্রেমিকার জুতোর ফিতে পর্যন্ত কিস করতে প্রস্তুত ছিল। দে ওয়্যার দ্য হ্যান্ডসামেস্ট কাপল ইন লন্ডন। এই লন্ডনে যত কাপল ছিল, যত জুড়ি ছিল, তাদের মধ্যে সবথেকে হ্যান্ডসাম কাপল ছিল এরা দুজন। অ্যান্ড হ্যাড নট এ পেনি পিস বিটুইন দেম। এবং তাদের কাছে এক কানা কড়িও ছিল না। অর্থাৎ হিউই তো একজন বেকার যুবক ছিলই, আমরা জানি, কিন্তু লরার কাছেও কোনো কানা কড়ি ছিল না। যদিও সে একজন রিটায়ার্ড কলোনেলের মেয়ে, তবুও তারও কিন্তু সেই একই ব্যাপার ছিল, তারও কোনো রোজগার ছিল না। দ্য কলোনেল ওয়াজ ভেরি ফন্ড অফ হিউই। এই কলোনেল অর্থাৎ মেয়েটার বাবা, সে কিন্তু হিউইকে পছন্দই করতো, যেহেতু হিউই একটা তরুণ যুবক, দেখতে সুন্দর, সেই জন্যে হিউইকে পছন্দ করতো। ফন্ড মানে হচ্ছে পছন্দ করতো। বাট উড নট হেয়ার অফ এনি এঙ্গেজমেন্ট। কিন্তু তাদের এই যে রিলেশন, এই যে সম্পর্ক, এই বিষয়ে তিনি আগ্রহী ছিলেন না। তারপর দেখো তিনি বলছেন ইনভার্টেড কমার মধ্যে, কি বলতেন সেই কলোনেল? কাম টু মি মাই বয়। মাই বয় মানে বাছা। কাম টু মি, আমার কাছে এসো। হোয়েন ইউ হ্যাভ গট 10,000 pounds অফ ইয়োর ওন। অর্থাৎ যখন তোমার নিজের 10,000 পাউন্ড তুমি রোজগার করবে, যখন তোমার কাছে 10,000 পাউন্ড থাকবে, তখন তুমি আমার কাছে এসো। অ্যান্ড উই উইল সি অ্যাবাউট ইট। এবং তারপর আমরা এই বিষয় নিয়ে ভাবনা চিন্তা করব। কোন বিষয় নিয়ে? তার মেয়ের সাথে হিউইর বিয়ে দেওয়া যায় কি না, সেই বিষয়ে ভাবনা চিন্তা করব। হি ইউজড টু সে, সে প্রায় এই রকম বলতো। অ্যান্ড হিউই লুকড ভেরি গ্লাম ইন দোজ ডেজ। গ্লাম মানে হচ্ছে বিষণ্ণ, দুঃখিত। এই কথাটা শুনে হিউই প্রচণ্ড দুঃখে, প্রচণ্ড বিষণ্ণ হয়ে পড়তো। অ্যান্ড হ্যাড টু গো টু লরা ফর কনসোলেশন। কনসোলেশন মানে হচ্ছে সান্ত্বনা। এবং তারপরে সে কার কাছে যেত? লরার কাছে যেত, তার প্রেমিকার কাছে যেত একটু সান্ত্বনা পাওয়ার জন্যে। এবার আমরা গল্পের পরবর্তী অংশে চলে আসছি, যেখান থেকে গল্পের প্লট আবার পরিবর্তন হচ্ছে, মানে এক প্লট থেকে অন্য একটা প্লটের সূত্রপাত হচ্ছে। তো কি বলছে? ওয়ান মর্নিং অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক। ওয়ান মর্নিং, একদিন সকালবেলা, অ্যাজ হি ওয়াজ অন হিজ ওয়ে টু হল্যান্ড পার্ক, যখন সে হল্যান্ড পার্কের দিকে যাচ্ছিল। কার কথা বলা হচ্ছে? হিউইর কথা বলা হয়েছে। সে হল্যান্ড পার্কের দিকে যাচ্ছিল। হোয়ার, যেখানে দ্য মার্টনস লিভড। মার্টনের যে ফ্যামিলি, মানে তার যে প্রেমিকা এবং তার বাবা, তারা যেখানে থাকে, সেই দিকে হিউই যাচ্ছিল। হি ড্রপড ইন টু সি এ গ্রেট ফ্রেন্ড অফ হিজ, অ্যালান ট্রেভার। হি ড্রপড ইন, সে থেমেছিল, টু সি এ গ্রেট ফ্রেন্ড, তার একটা খুব ভালো বন্ধুর সাথে দেখা করবার জন্যে, যার নাম হচ্ছে অ্যালান ট্রেভার। তো এই নিয়ে এই স্টোরিতে আমরা 4 নম্বর ক্যারেক্টার সম্পর্কে জানতে পারছি। প্রথম ক্যারেক্টার হচ্ছে হিউই, সেকেন্ড ক্যারেক্টার হচ্ছে লরা মার্টন, থার্ড ক্যারেক্টার হচ্ছে লরা মার্টনের বাবা, সেই রিটায়ার্ড কলোনেল, আর 4 নম্বর ক্যারেক্টার হচ্ছে অ্যালান ট্রেভার, যে হচ্ছে হিউইর বন্ধু। ট্রেভার ওয়াজ এ পেইন্টার। ট্রেভার ছিল একজন চিত্রশিল্পী, মানে ছবি আঁকত। ইনডিড ফিউ পিপল এসকেপ দ্যাট নাও এ ডেজ। ইনডিড, প্রকৃতপক্ষে, ফিউ পিপল, কিছু মাত্র লোকই, কিছু সংখ্যক লোকই, এসকেপ দ্যাট নাও এ ডেজ, এখনকার দিনে এই বিষয়টাকে এড়িয়ে যেতে পারে। মানে
সেই অ্যালান ট্রেভারের কথা বলছে যে যেহেতু সে পেন্টার, তাই এখনকার দিনে মাত্র কিছু লোকই পারে এই বিষয়টাকে এড়িয়ে যেতে। বাট হি ওয়াজ অলসো অ্যান আর্টিস্ট, কিন্তু সে কিন্তু ছিল একজন চিত্রশিল্পী। অ্যান্ড আর্টিস্টস আর রাদার রেয়ার, এবং শিল্পীরা কিন্তু খুবই দুর্লভ হয়। মানে শিল্পীদের কিন্তু সচরাচর দেখা যায় না, তারা কিন্তু খুব রেয়ার। পার্সোনালি হি ওয়াজ এ স্ট্রেঞ্জ রাফ ফেলো। পার্সোনালি ব্যক্তিগতভাবে হি ওয়াজ এ স্ট্রেঞ্জ মানে অদ্ভুত, রাফ, রাফ মানে তার যে ব্যবহার আচার আচরণ সেটা কিন্তু খুবই রাফ টাইপের ছিল, খুবই অসংযত আচরণের কথা এখানে বলা হয়েছে। তার যে আচার আচরণ ব্যবহার সেটা কিন্তু খুবই অদ্ভুত এবং অসংযত ছিল। উইথ এ ফ্রেকেলড ফেস। ফ্রেকেলড ফেস মানে হচ্ছে তার যে মুখমণ্ডল সেখানে ছোপ ছোপ দাগে ভরা। তোমরা প্রায় দেখে থাকবে বিদেশিরা যারা প্রচণ্ড ফর্সা হয়, সাদা হয়, তাদের মুখে লাল লাল ছোপ ছোপ দাগে ভরা থাকে, তো সেই মুখগুলোকে বলা হয় ফ্রেকেলড ফেস। অ্যান্ড এ রেড র্যাগড বিয়ার্ড। রেড মানে লাল, র্যাগড, র্যাগড মানে হচ্ছে কুটি কুটি, ছোট ছোট, বিয়ার্ড মানে দাড়ি, এবং তার যে দাড়ি ছিল সেটা ছিল লাল রঙের এবং ছোট ছোট কুটি কুটি, মানে খুব বেশি বড় দাড়ি নয়, কুটি কুটি অসংখ্য রোমে তার দাড়িটা ছিল। হাউএভার, যাই হোক, হোয়েন হি টুক আপ দ্য ব্রাশ, যখন সে তার হাতে ব্রাশ তুলে নিত, হি ওয়াজ এ রিয়াল মাস্টার, সে কিন্তু একজন সত্যিকারের মাস্টার হয়ে উঠত। মানে যেমন একজন কবির অস্ত্র হচ্ছে তার কলম, তেমন একজন পেইন্টারের অস্ত্র হচ্ছে তার রঙের তুলি। তো তিনি তার আচরণ যেমনই হোক না কেন, তার রুক্ষ সূক্ষ্ম চেহারা, তার কুটি কুটি দাড়িওয়ালা তার যে মুখ, তিনি যেমনই হোক না কেন, তিনি যখন হাতে তার যে রঙের তুলিটা তুলে নিতেন তখন তিনি একজন রিয়াল মাস্টার হয়ে উঠতেন। অ্যান্ড হিজ পিকচার্স ওয়ার ইগারলি শট আফটার, এবং তার ছবিগুলো খুবই আগ্রহের সাথে চাওয়া হতো, মানে লোকেরা, জনসাধারণেরা সেগুলো চাইতো, ইগারলি মানে খুবই আগ্রহের সাথে সেইগুলোকে চাইতো। হি হ্যাড বিন ভেরি মাচ অ্যাট্রাক্টেড বাই হিউই অ্যাট ফার্স্ট, তিনি হিউইকে দেখে প্রথমে তার প্রতি খুবই আকর্ষিত হয়েছিলেন। ইট মাস্ট বি অ্যাকনলেজড এন্টায়ারলি অন অ্যাকাউন্ট অফ হিজ পার্সোনাল চার্ম। পার্সোনাল চার্ম মানে হচ্ছে তার ব্যক্তিগত যে চার্ম, যে তার আকর্ষণীয়তা, তাকে যে দেখতে সুন্দর, হিউইর যে মুখমণ্ডল, তার যে গেট আপ, এটা সম্পর্কে আমরা আগেই জেনেছি, সে খুবই অ্যাট্রাকটিভ ছিল, হ্যান্ডসাম ছিল। তো এই চার্ম দ্বারা অ্যালান ট্রেভার কিন্তু খুবই অ্যাট্রাকটিভ হয়েছিল তার প্রতি। দ্য অনলি পিপল এ পেন্টার শুড নো, শুধুমাত্র সেই সমস্ত লোকেদেরকেই একজন পেন্টারের, একজন চিত্রশিল্পীর জানা উচিত। হি ইউজ টু সে, যেটা সে প্রায় বলতো, আর পিপল, সেই লোকগুলো হচ্ছে তারা, হু আর বেট অ্যান্ড বিউটিফুল। বেট মানে হচ্ছে ফুলিশ, বোকা, অ্যান্ড বিউটিফুল এবং খুবই সুন্দর। অর্থাৎ একজন চিত্রশিল্পীর সেই সমস্ত লোকেদেরকেই বিশেষ করে জানা উচিত যারা হয় খুবই বোকা অথবা যারা হয় খুবই সুন্দর। পিপল হু আর অ্যান আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট। পিপল, এরা হচ্ছে সেই সমস্ত লোক, হু আর অ্যান আর্টিস্টিক প্লেজার টু লুক অ্যাট, অর্থাৎ যাদের দিকে তাকিয়ে একটা শৈল্পিক শান্তি, শৈল্পিক আনন্দ পাওয়া যায়। অ্যান্ড অ্যান ইন্টেলেকচুয়াল রিপোজ টু টক টু, এবং যাদের সাথে কথা বলে একটা বুদ্ধিমত্তার শান্তি অনুভব করা যায়। অর্থাৎ
অ্যালান ট্রেভারের মতে শুধুমাত্র খুব বোকা মানুষ এবং দেখতে খুব সুন্দর মানুষদের সাথেই একজন শিল্পীর বন্ধুত্ব বা পরিচয় করা উচিত। কারণ সুন্দর মানুষকে দেখলেও কিন্তু একটা মনের শান্তি পাওয়া যায়। যখন তোমরা দেখবে খুবই মানসিক একটা টানাপোড়েনের মধ্যে রয়েছো, মন খারাপ, দেখবে খুব সুন্দর দেখতে কোনো মানুষের সাথে কথা বললে তোমাদের মন বদলে যাবে। এদেরকে দেখলে একটা চোখের শান্তি, একটা মনের শান্তি কিন্তু কাজ করে, এটাই এখানে বলতে চেয়েছে। এবং তাদের সাথে কথা বললেও একটা বুদ্ধিমত্তার, একটা ইন্টেলেকচুয়াল রিপোজ, একটা বুদ্ধিমত্তার শান্তিও কিন্তু কাজ করে। মেন হু আর ড্যান্ডিজ অ্যান্ড ওমেন হু আর ডার্লিংস রুল দ্য ওয়ার্ল্ড। এখানে দেখো ড্যান্ডি, ড্যান্ডির বাংলা মানে হচ্ছে ফুলবাবু, যারা একদম টিপটপ সুন্দর জামা কাপড়, সুন্দরভাবে চুলের স্টাইলিশ ফ্যাশন সেন্সটাকে মেনটেন করে, সেই সমস্ত পুরুষদেরকে বলা হয় ড্যান্ডি। আর যে সমস্ত মেয়েরা এইগুলো মেনটেন করে তাদেরকে বলা হয় ডার্লিং। মানে ডার্লিংয়ের যে ফিমেল যে ওয়ার্ডটা সেটাই হচ্ছে কিন্তু ড্যান্ডি, এটা তোমরা জেনে রাখো। তো এই সমস্ত ড্যান্ডি এবং ডার্লিং যারা, তারাই কিন্তু রুল দ্য ওয়ার্ল্ড, তারাই কিন্তু এই জগৎটাকে শাসন করে। অ্যাটলিস্ট দে শুড ডু সো, এবং তাদের এটাই করা উচিত। তো এখানে যেটা বলছে সেটা কিন্তু সত্যি বাস্তবে এটাই হয়। দেখবে টিভিতে যে সিরিয়াল হয় কিংবা তোমরা যে মুভি দেখো, সেখানে যে হিরো হিরোইন যাদেরকে তোমরা দেখতে পাও, তাদেরকে কখনো তোমরা কি দেখেছো যে কোনো একটা কালো কোনো একজনকে হিরো করে দেওয়া হলো বা কালো কাউকে হিরোইন করে দেওয়া হলো? তা কিন্তু হয় না। তাদেরকে সবসময় অ্যাট্রাকটিভ হিসেবে ব্যবহার করা হয়। সিরিয়ালে যে সমস্ত ক্যারেক্টারগুলোকে নেওয়া হয় তাদেরকেও দেখবে দেখতে সুন্দর, ফর্সা, লম্বা, স্টাইলিশ, এই জিনিসগুলোকে মেনটেন করা হয়। তার কারণ আমরা সুন্দরকে দেখতে ভালোবাসি, আমরা কেউই অসুন্দরকে দেখতে ভালোবাসি না। তো সেই জন্যেই এখানে অ্যালান ট্রেভার এই কথাগুলোকে বলছে যে এদেরকে দেখলেও চোখের শান্তি এবং মনের শান্তি হয়, এবং এরাই কিন্তু পৃথিবীটাকে শাসন করে। অ্যাটলিস্ট দে শুড ডু সো, এবং তাদের এটাই করা উচিত। হাউ এভার, যাই হোক, আফটার হি গট টু নো হিউই বেটার, হিউইকে আরও ভালোভাবে জানবার পর, হি লাইকড হিম কোয়াইট অ্যাজ মাচ ফর হিজ ব্রাইট বুয়ান্ট স্পিরিটস। সে তাকে পছন্দ করেছিল তার উজ্জ্বল বুয়ান্ট স্পিরিটস, মানে হচ্ছে তার যে অদম্য, যে একটা লাইভলি, একটা অদম্য যে স্পিরিট, তার যে স্বভাব, তার যে একটা নাছোড়বান্দা একটা স্পিরিট, একটা ইয়াং ছেলের যেটা থাকে, সেই স্বভাব দেখে কিন্তু অ্যালান ট্রেভারের হিউইকে খুব ভালো লেগেছিল। অ্যান্ড হিজ জেনারাস রেকলেস নেচার, জেনারাস মানে হচ্ছে কাইন্ড, দয়ালু, অ্যান্ড রেকলেস নেচার, রেকলেস মানে হচ্ছে কোনো ডিসিশন নিতে, কোনো কাজ করতে ভয় পায় না, সব কিছুতে এগিয়ে যায়, এই যে তার স্বভাবটা, অদম্য স্বভাব, এটাকে রেকলেস নেচার বলা হয়। এইটা দেখেই কিন্তু অ্যালান ট্রেভারের হিউইকে খুব ভালো লেগেছিল। অ্যান্ড হ্যাড গিভেন হিম দ্য পার্মানেন্ট এন্ট্রি টু হিজ স্টুডিও, এবং তাকে নিজের স্টুডিওতে প্রবেশ করার পার্মানেন্ট যে অনুমতি সেটা দিয়ে দিয়েছিল, যেটা তিনি হয়তো কাউকে চট করে দেন না, সেটা হিউইকে তিনি তার নিজের স্টুডিওতে প্রবেশ করার এন্ট্রির অনুমতি দিয়ে দিয়েছিল। এরপরে চলে আসছি পরের প্যারাগ্রাফে। হোয়েন হিউই কেম ইন, হি ফাউন্ড ট্রেভার পুটিং দ্য ফিনিশিং টাচেস টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ এ বেগার ম্যান। অর্থাৎ যখন হিউই কেম ইন, হিউই এসেছিল সেই স্টুডিওতে, হি ফাউন্ড, সে দেখতে পেল, ট্রেভার পুটিং দ্য ফিনিশিং টাচেস টু এ ওয়ান্ডারফুল লাইফ সাইজ পিকচার অফ এ বেগার ম্যান। অর্থাৎ একটা বেগার ম্যান,
একটা ভিক্ষুকের সে ছবি আঁকছে এবং সেই ছবিটা হচ্ছে লাইফ সাইজ। লাইফ সাইজ মানে হচ্ছে যার ছবি আঁকা হচ্ছে তারই সাইজের, তারই হাইটের যদি ছবিটা হয় তাহলে সেটাকে লাইফ সাইজ পিকচার বলা হয়। সেই রকম একটা লাইফ সাইজ পিকচার তিনি আঁকছেন এবং আঁকাটা শেষ হয়েই গেছে, একদম ফিনিশিং টাচেসটা তিনি দিচ্ছেন, একদম অন্তিম যে তুলির রঙটা তিনি তাতে দিচ্ছেন। দ্য বেগার হিমসেলফ ওয়াজ স্ট্যান্ডিং অন এ রেইজড প্ল্যাটফর্ম ইন এ কর্নার অফ দ্য স্টুডিও। দ্য বেগার হিমসেলফ, সেই ভিক্ষুকটি নিজেই, ওয়াজ স্ট্যান্ডিং, দাঁড়িয়েছিল, অন এ রেইজড প্ল্যাটফর্ম, একটা উঁচু স্টেজের ওপর, ইন এ কর্নার অফ দ্য স্টুডিও, স্টুডিওর একটা কোণে। হি ওয়াজ এ ওয়াইজেন্ড ওল্ড ম্যান উইথ এ ফেস লাইক রিঙ্কলড পার্চমেন্ট অ্যান্ড আ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন। হি ওয়াজ এ ওয়াইজেন্ড ওল্ড ম্যান। ওয়াইজেন্ড মানে হচ্ছে শীর্ণ বা জীর্ণ। তিনি ছিলেন একটা জীর্ণ, দুর্বল, বৃদ্ধ লোক। উইথ এ ফেস, যার মুখটা ছিল লাইক রিঙ্কলড পার্চমেন্ট। রিঙ্কল মানে চামড়া জড়ো হয়ে যাওয়া, পার্চমেন্ট মানে চামড়া। তার যে মুখের চামড়া সেইগুলো জড়ো হয়ে গিয়েছিল। অ্যান্ড আ মোস্ট পিটিয়াস এক্সপ্রেশন, এবং তার যে এক্সপ্রেশন, তার যে চোখের চাউনি, সেটা ছিল খুবই পিটিয়াস মানে করুণ। তার চোখের চাউনিটা ছিল খুবই করুণ। ওভার হিজ শোল্ডার ওয়াজ ফ্লাং এ কোর্স ব্রাউন ক্লোক। ওভার হিজ শোল্ডার, তার কাঁধের ওপর, ওয়াজ ফ্লাং, ঝুলছিল, এ কোর্স ব্রাউন ক্লোক। কোর্স মানে হচ্ছে অমসৃণ, ব্রাউন বাদামি, ক্লোক মানে হচ্ছে একটা চাদর যেটা তার গায়ের ওপর চাপানো ছিল। অল টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স। টিয়ার্স অ্যান্ড ট্যাটার্স এটা হচ্ছে একটা ফ্রেজ যার মানে হচ্ছে ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাওয়া। যে ক্লোকটা, যে চাদরটা তার গায়ে চাপানো ছিল সেটা একদমই ছিঁড়ে টুকরো টুকরো হয়ে গিয়েছে। হিজ থিক বুটস ওয়্যার প্যাচড অ্যান্ড কবলড। তার মোটা জুতোখানি ওয়্যার প্যাচড মানে বিভিন্ন জায়গায় তাপ্পি দেওয়া ছিল, অ্যান্ড কবলড এবং বিভিন্ন জায়গায় সেলাই করা আর মেরামত করা ছিল। অ্যান্ড উইথ ওয়ান হ্যান্ড হি লেন্ড অন আ রাফ স্টিক। এক হাতে করে সে তার একটা লাঠির ওপরে ঝুঁকেছিল। অর্থাৎ সে এতটাই দুর্বল ছিল যে সে ঠিক মতন তার পায়ের ওপর দাঁড়াতেও পারছিল না। তাই সে তার একটা লাঠির ওপরে একটু ভার দিয়ে ঝুঁকেছিল। হোয়াইল উইথ দ্য আদার, যখন তার অন্য হাতটি দিয়ে, হি হেল্ড আউট, সে ধরেছিল, হিজ ব্যাটার্ড হ্যাট ফর আর্মস। ব্যাটার্ড হ্যাট মানে হচ্ছে জীর্ণ টুপি, সেই টুপিটাও ছিল জীর্ণ, ছেঁড়া। ফর আর্মস, আর্মস মানে হচ্ছে ভিক্ষা। ভিক্ষা চাওয়ার জন্যে যেভাবে একজন ভিক্ষুক টুপিটাকে ধরে থাকে সেইভাবে সে আর এক হাত দিয়ে টুপিটাকে ধরে রেখেছে। আমার এই ভিডিও আর ক্লাসেস যদি তোমাদের উপকারে লেগে থাকে তাহলে একটা লাইক, একটা সাবস্ক্রাইব করে দিও। কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, তাহলে আমার এই প্রচেষ্টা সফল হয়েছে বলে মনে করব। সকলে ভালো থেকো, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে।